এখানে আপনার আমি যার কাছে শুনছি ওনার বড় ভাইয়ের ঘটনা এটা। তো ওনার বড় ভাইয়ের ফ্যামিলিতে ভাইয়া কোনো বাচ্চা হচ্ছিল না ওনার ভাবির। তো যার জন্য ওনারা অনেক হুজুর বা অনেক তাবিজ এগুলা মানে ইউজ করে যা মানে তার জন্য সুফল পায়, কিন্তু কোনোভাবেই তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। যার জন্য এক পর্যায়ে দেখা যায় যে তার ভাবির প্রতি তার ভাইয়ের ফ্যামিলি থেকে একটা অত্যাচার চলে আসে, যে গ্রামে ভাইয়া বাচ্চা না হলে মহিলাকে যেরকম অপবাদ দেওয়া হয় সেরকম অপবাদ দেওয়া হচ্ছিল। তো এক পর্যায়ে এটা ভাই একটু মাত্রা অতিরিক্ত হয়ে যায়, যার ফলে সে এক পর্যায়ে চেষ্টা করে সুইসাইড করার জন্য। তো সে একবার ফুললি ডিসিশন নিয়ে নেয় যে সে সুইসাইড করবে। তো এক রাতে সে রাত 1টা কি 1:30 এরকম একটা টাইমে সে একটা রশি নিয়ে পাশের বাগানে চলে যায় সুইসাইড করবে। তো ওখানে একটা কাঁঠাল গাছে সে সুতাটা লাগাইয়া মানে সে সুইসাইড করার জন্য প্রিপেয়ার একটা টুল নিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাগান থেকে একটা মহিলা চলে আসে। মহিলাটাকে সে কখনো দেখে নাই, কিন্তু মহিলার কোলে একটা বাচ্চাটা মেবি 1 দিন কি 2 দিন বয়স, এরকম একটা বয়স হবে। এই বয়সের একটা বাচ্চা নিয়ে সে চলে আসছে। তো সে প্রথমত বাচ্চাটাকে মানে মহিলাটাকে দেখে একটু ভয় পেয়ে যায় যে এত রাত্রি গ্রামে মহিলা, এটা কে। তো তারপরও সে সাহস নিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কে। পরে সে বলতেছে আমি যেই হই আমার পরিচয়টা তো তোমার জন্য জানাটা বড় কিছু না, কিন্তু তুমি যেটা করতে আসছো এটা করো না, আমি তোমার সমস্যাটা সমাধান করে দিচ্ছি। আমার কোলে যে বাচ্চাটা দেখছো এই বাচ্চাটা তোমার কিছুদিন পরে তোমার গর্ভে আসবে। এই কথাটা শুনে মহিলা একটু ভিড়কে যায় যে এটা কোন ধরনের কথা হলো এটা। পরে পরে সে বলতেছে যে এই বাচ্চাটা কার। পরে বলতেছে বাচ্চাটা যারই হোক তুমি বাসায় ফিরে যাও, ফিরে যেয়ে স্বাভাবিকভাবে ঘর সংসার করো, কিছুদিন পরে এই বাচ্চাটা তোমার গর্ভে আসবে। তো মহিলাটা ভাইয়া ভয়ে সেন্সলেস হয়ে যায়। ওখানে সেন্সলেস হয়ে যাওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তো সে যখন জ্ঞান ফেরে তার ওই জিনিসটা সে একটু মনে বিশ্বাস রাখে, যেহেতু তার আসলে জীবনের সব শেষ মুহূর্তে সে চলে গেছিল। তো চিন্তা করলো আমি এইবার এইটা বিশ্বাস করে দেখি কি হয়। তো ভাইয়া স্বাভাবিকভাবে সে সংসার করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই সে সন্তান সম্ভব হয়ে যায়। তো তখন ফ্যামিলিতে একটা আনন্দের জোয়ার থাকে যে আমাদের এতদিনের একটা মানে অপবাদ সেটা মুছে যাচ্ছে, আমাদের ঘরে অতিথি আসতেছে। তো ভাইয়া স্বাভাবিকভাবে যখন বাচ্চাটা পৃথিবীতে আসলো সবাই আনন্দে তো উত্তাল, কিন্তু যিনি বাচ্চার মা তিনি অবাক হয়ে গেলেন যে এটা সেই বাচ্চা যে বাচ্চাটাকে সে অনেকদিন আগে বাগানে দেখেছিলেন। অনেকদিন আগে বাগানে দেখেছিলেন। এখন সবার মনে আনন্দের এতটা উল্লাস ছিল যে সবাই যে তাদের ফ্যামিলিগত ভাবে তাদের যেরকম শারীরিক গঠন বা গায়ের বর্ণ ওই রকম কোনো বাচ্চা এটা নয়। এই বাচ্চাটা অনেক পরিষ্কার দেখতে এবং চোখ দুটো ছিল নীল, যেটা যতদূর সম্ভব তার ফ্যামিলিতে এরকম কেউ নীল বর্ণের চোখের মানুষ নাই। তো ভাইয়া সে স্বাভাবিকভাবে যাক মা খুশি, তার উপরে ফ্যামিলি টর্চার কমে গেছে, বাবাও খুশি, তারা স্বাভাবিকভাবে সংসারটা করতেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো ভাইয়া বাচ্চাটা যখন বড় হতে থাকলো তখনই ঘটলো সব উদ্ভট কাহিনী। যেমন প্রথম উদ্ভট কাহিনী হলো বাচ্চাটা ভাইয়া বুকের দুধ পান করতো না, সে স্বাভাবিকভাবে তাকে গরু দুধ খাওয়ানো হতো। তো যাই হোক এটা নর্মাল ভাবে নিচে যে অনেক বাচ্চা ছোটবেলা এরকম বুকের দুধ খেতে যায় না। তো বাচ্চারা যখন আরেকটু বড় হলো তখন সে সকল বাচ্চারা দেখা যাচ্ছে মাঠে খেলতেছে, কিন্তু ওই বাচ্চা খেলতো বাগানে, সে মাঠে খেলতো না, সে পাশের বাগানে একা একা খেলতো। তো এটা মূলত সবার কাছে প্রথমে একটু লাগে যে এটা কেমন বাচ্চা যে একা একা এরকম খেলতেছে। আর মাগরিবের আজান দেওয়ার টাইমে দেখা যাবে গ্রামে সকল বাচ্চারা যা যার ঘরে ফিরে যায়। তো কিন্তু ওই বাচ্চা সে করতো কি, সে এমন একটা টাইমে ফিরতো যখন সন্ধ্যাটা মোটামুটি ঘন হয়ে যেত। সে যে রোড দিয়ে বাসায় ফিরতো ওই রোডে ভাইয়া কোনো অ্যাডাল্ট পার্সনও ভয়ে যেত না গ্রামে, মানে একটা ঘন জঙ্গল টাইপের একটা রাস্তা। তো এই বিষয়টা মূলত সবার প্রথমে চোখে লাগে। তো যাই হোক এটা সবাই মূলত ইগনোর করে যায় ফ্যামিলিগত ভাবে। তো তাদের যেহেতু প্রথম সন্তান তো তারা ডিসিশন নেয় যে আমাদের বাচ্চাটাকে আমরা একটা ভালো আলেম বানাবো, আমরা মাদ্রাসায় ভর্তি করি। তো বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাদ্রাসায় ভর্তি করানোর পরে শুরু হয় ভাই আরো উদ্ভট কাহিনী। যেমন তাকে যে মাদ্রাসায় ভর্তি করানো হয় ওই মাদ্রাসার এক সাইডে কি পড়ছিল সেটা কিন্তু আমরা বলবো না, হ্যাঁ জাস্ট বলবো। হ্যাঁ ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো সে মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় পড়ানোর পরে মাদ্রাসার বিভিন্ন ভাইয়া সিলেবাস থাকে যেগুলো একটি স্পেশাল কোর্স থাকে। তো ওখানে একটা স্টেপে তার মানে দেখা যাচ্ছে ওই কোর্সটা যখন শুরু হচ্ছে সেই ছেলেটা রুম থেকে বের হয়ে যাচ্ছে, মানে ওই ছেলেটা রুম থেকে বের হয়ে সে একা একা আরেক জায়গায় থাকতেছে। তো এখানে ভাইয়া প্রথমত স্টুডেন্টদের মাঝখানে একটা ভয়ের মতো লাগে যে এটা কেমন, ও একা একা চলে যাচ্ছে কেন। আবার ভাইয়া দেখা যাচ্ছে ওদের যারা রুমমেট ছিল, ছেলেটা হোস্টেলে থাকতো, ওর রুমমেটরা একদিন রাত্রে দেখতেছে যে বাচ্চাটা জানালার পাশে, মানে জানালার পাশে ভাইয়া মানুষ তাকাইতে পারে সিম্পল ভাবে জানালাটা ধরে আবার দাঁড়ায়, কিন্তু ওই বাচ্চাটা জানালার অর্ধেক পর্যন্ত শিখে উঠা মানে জাস্ট একটা বানর যেভাবে ঝুলে ওইরকম ঝুলা সে বাইরে তাকায় আছে। এইটা দেখে ভাইয়া বাচ্চারা মূলত খুব ভয় পায় যে এইটা তো আসলে হুজুরকে বলতে হবে। তো তারা হুজুরকে ইনফর্ম করার পরে বলা হয় যে হুজুর চিন্তা করলো যে মাদ্রাসায় পড়লে তো অনেক বাচ্চারা জিন টিন ভর করে, তো এটা ব্যাপার না, আমি ট্রিটমেন্ট করব।
তো আসল কাহিনীটা ভাইয়া শুরু হয় যখন বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা নেওয়া হয়। ট্রিটমেন্ট করার সময় ভাইয়া শুরুত জিন যেভাবে মানে জিন তাড়ানোর যে উপায়টা ওইভাবে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। তখন ভাইয়া সে যে একটা বাচ্চা 8-9 বছরের বয়সে, এই বিহেভটা তার মধ্যে থাকে না। যখন এই ট্রিটমেন্টটা শুরু হয় সে ফুললি অ্যাডাল্ট একজন মানুষের মতো বিহেভ শুরু করে এবং সে হুজুরকে বলতেছে যে তুই যেটা করতেছিস এটা করিস না, তোর ক্ষতি হবে। তো হুজুর স্বাভাবিকভাবে ভাইয়া চিন্তা করছে জিন ভর করছে, জিনটা চলে যাবে। তো সে যখন ফাইনাল স্টেপটা নেয় তখন বাচ্চাটা ভাইয়া লাফ দিয়ে উঠা হুজুরের ঘাড়ের উপরে একটা কামড় দেয়। কামড় দেওয়ার পর পাশে যে মানুষগুলো থাকে তারা ধরে সরাই ফেলে। তো হুজুরে একটা তাবিজ ওই ছেলেটার হাতে বাইধা দেয়, যেটা ভাইয়া জিন তাড়ানোর একটা তাবিজ থাকে। তো বাচ্চার বাবা মাকে বলা হয় যে আপনারা বাচ্চাকে নিয়ে বাসায় চলে যান, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তো ভাইয়া যখনই তাবিজটা হাতে বেঁধে দেয় বাচ্চার প্রচন্ড জ্বর আসে। জ্বর আসার ফলে ভাইয়া ওকে যে রুমে রাখা হয়, পরদিন সকালে ওর কাছে কেউ ঘুমায় নাই। তো পরদিন সকালে বাচ্চাটাকে দেখতে যায়, যাওয়ার পরে দেখতেছে ভাই বাচ্চাটা বাসায় নেই। তো এদিকে তো ফ্যামিলি কান্নাকাটি শুরু করে দিছে। যাই হোক, ওই দিন রাত্রে বাচ্চার মাকে স্বপ্নে ওই মহিলাটা বলতেছে যে আমি তোকে দিছিলাম আমার ছেলেকে তোর কাছে লালন পালন করতে, তুই ভালোভাবে এটাকে রাখবি, কিন্তু তোকে আমি যা নিষেধ করলাম তুই সেইটাই করলি, তুই আমার ছেলেকে তাড়াইলি, তো আমি তোদের ভালো কোনোদিন হতে দিব না এবং এটার ফলাফল তুই পাবি। তো এটা শোনার পর ভাইয়া কিছুদিন পরে মহিলা তো ভীত হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা কি হলো? বাচ্চাটা ভাইয়া ওই যে তাবিজ দেওয়ার পর ওই পরদিন রুমে আর তাকে মানে সকালবেলা পাওয়া যায় না। সে ভাইয়া মানে ভ্যানিশ বলতে পারেন বা চলে গেল বা এরকম কিছু, বাচ্চাটাকে আর পাওয়া যায় না। তো মূলত ভাইয়া এখানে বিষয়টা ছিল সম্ভবত যে আমি সেটা শেষে বলছি। তো ছেলে মানে ওই বাচ্চার যে বাবা, ওই বাবাকে কিছুদিন পরে পুকুর পাড়ে সাপে কামড় দেওয়ার পর ভাইয়া বাচ্চার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে দেখা যায় বাচ্চার যে মা থাকে উনি পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে ওনাকে ভাইয়া ওনার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এভাবে ওই ফ্যামিলিটা ভাইয়া ভ্যানিশ হয়ে যায়। তো আবার স্টোরিটা শোনা হচ্ছে ওই যে লোকটা মারা গেল তার ছোট ভাইয়ের কাছ থেকে। তো সে আমাকে যেটা বলল যে আসলে পুরো বিষয়টা ছিল এমন যে ওই বাচ্চাটাই ছিল একটা জিনের বাচ্চা, যে বাচ্চাটাকে আসলে ওই জিনটা ছিল অনেক বয়স্ক একটা জিন, যার ফলে সে চাচ্ছিল যে এই বাচ্চাটা কোনো মানুষের ঘরে ভালোভাবে বড় হোক, বড় হওয়ার পরে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। কিন্তু ওই যে হুজুর স্টেপ নিছে ভাইয়া জিন তাড়ানোর, কিন্তু অ্যাকচুয়ালি তো ভাইয়া ওই বাচ্চাটাই ছিল জিন। সো তাকে ডাইরেক্ট তাড়ানোর যে পদক্ষেপটা নেওয়া হয় এর ফলে বাচ্চাটা চলে যায়। আর ওই যে মহিলা মূলত ওই ছিল জিনের, ওই বাচ্চাটার মা, ওই মা এদের প্রতি একটা প্রতিশোধ নেয় ভাইয়া। এই ছিল আমার স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি 2009 সালের ঘটনা। আমাকে তখন মৌলভীবাজারে পোস্টিং দেওয়া হয়। তো কিছুদিন হোটেলে থাকার পরে আমি একটা বাসা খুঁজে পাই। বাসাটা হচ্ছে আপনার শহরের আপনার একটু লোকেশনটা আমি বলি। বাসার পেছনে একটা টিলার উপর গোরস্থান আর গাঁও। তো যাই হোক, বাসাটা নেই, মানে সেই মুহূর্তে লোকজন তাদের ফ্যামিলি সহ ছিল। তো টপ ফ্লোরে দুটি ফ্ল্যাট ছিল, একটি ফ্ল্যাটে ব্যাচলাররা থাকতো আর একটিতে আমি থাকতাম। তো যাই হোক, সকালে জবে বের হতাম এবং বিকেলে বা রাতে ফিরে আসতাম, এভাবেই চলছিল। তো তখন বেশ গরম ছিল। তো হঠাৎ আমি পাশের ফ্ল্যাটে যারা ছিল তাদের সাথেই খাওয়া দাওয়া করতাম। তো সেখানে এক সিমেন্ট কোম্পানির একদিন রাতে, তিনি একাই ছিলেন ফ্ল্যাটে, রাতে ঠিক না, আপনার মাগরিবের পরে, তখন তিনি হঠাৎ করে দৌড় দিয়ে আমাকে এলেন। আসার পরে বলছে, ভাইয়া একটু সমস্যা হয়েছে, একটু দেখবেন। তো আমি বললাম কি সমস্যা? বললো যে একজন লোক গায়ে একটা শাল পরা, উনি আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে দেখে একটু ভয় পেলাম। ভয় পাওয়ার পরে আমি বললাম যে আপনি কি করছেন এখানে? কেউ নেই, আপনি কি করবেন? মানে তাকে চলে যেতে বলছে। তো তারপরেও সে চেয়ে আছে। তা আমি বললাম ঠিক আছে, ওকে চলো দেখা যাক। তো গিয়ে দেখলাম যে সেখানে কেউ নেই। তো আমি তাকে নির্ভয় দিয়ে বললাম যে সমস্যার কিছু নেই, হয়তো আপনি ভুল কিছু দেখেছেন। তো তাকে আমি বললাম যে সমস্যা নেই। তো কিছুক্ষণের মধ্যে আবার বাকি যারা ছিল তার রুমমেট
তারা চলে এলেন এবং বিষয়টা তখন নর্মাল হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। তো এইভাবে আবার একদিন তার একজন গেস্ট আসছে এবং সে গেস্টের সাথে গল্প করছে এবং তখনও একই ঘটনা, তবে তখন কাউকে দেখেনি, তবে তার মনে হচ্ছে যে কেউ আছে। তো যাই হোক, সেদিনকার মতো ঘটনা শেষ। তো আমি ইতিমধ্যে আমার ফ্যামিলি নিয়ে চলে আসি নতুন বাসাটা বেশ বড় ছিল। বাসার একটু বর্ণনা দিলে বুঝবেন যে প্রায় মোটামুটি 1 একরের উপরে জায়গা বাসাটা, আর বেশ বড় গেট আছে, হ্যাঁ, অনেক বড় প্রেমিসিস, হ্যাঁ, বারান্দাগুলো বেশ বড় বড়। এবং আমি যে ফ্ল্যাটে ছিলাম এটা প্রায় 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। খুব সুন্দর ছিমছাম, মানে ফুলের বাগান টাগান, অনেকটা পার্কের মতো করা, হ্যাঁ। তো ফ্যামিলি নিয়ে আসার পরে বাসাটা খুব পছন্দ হয় তাদের এবং তারা খুব প্লিজড হয় আমার প্রতি। তো যাই হোক, এভাবে আমি তাদেরকে রেখে আমি আমার কাজে বের হয়ে আসি। তো একদিন আমি তখন সেদিন বড়লেখায়, আমাকে ফোন করে বলছে, কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমাদের খুব ভয় লাগছে। বাসায় বলতে শুধুমাত্র আমার বেবি 3 বছর তখনও হয়নি, আর আমার ওয়াইফ, এই 2 জন, আর আমি সত্যি 3 জন থাকি। তো তারা সেই মুহূর্তে 2 জন এবং তারা খুবই ভয় পাচ্ছে এবং আমি তখন দ্রুত বড়লেখা থেকে চলে আসলাম। আসার পরে তাদেরকে আমি বুঝালাম, না ভয়ের তেমন কিছু নেই, বাসাটা খুব সুন্দর। তো যাই হোক, তো রাতে খাবার খাচ্ছি, তখন আমার স্ত্রী বলছে, কিছু একটা শুনতে পেরেছো? আমি বললাম, না কিছু তো না। তো খেতে খেতে আমিও মার্ক করলাম যে ছাদের উপর শব্দ হয়, মানুষ হাঁটা চলার শব্দ, লাফালাফির শব্দ, মানে সব অদ্ভুত রকমের শব্দ। তো বাসাটার পেছনে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং আছে, সাইডে, আর পেছনে কিছুই নেই। পিছনে খোলা মাঠ, পাহাড়ের টিলা, জঙ্গল, গোরস্থান, আচ্ছা, এই, আর সামনে দিয়ে বাড়িঘর আছে, তবে একটু দূরে। তো যাই হোক, এভাবে চলছে। তো সকাল হয়ে যাওয়ার পরে আমি আবার যথারীতি কাজে বের হলাম। তো প্রায় সারাদিনই মানে তারা আমাকে ফোন করে বিরক্ত করতো যে তাদের ভয় লাগছে। তো আমি তাদেরকে বুঝাতাম। তো আমি ফিরে আসলাম। আসার পরে একদিন রাতে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পাশের রুমে কেউ আছে। আচ্ছা। তো বাসাটা ছিল 2 বেডরুম, একটা গেস্ট রুম আর ড্রয়িং ডাইনিং সহ। তো আমরা রাতে যখন থাকতাম তখন তো মানে মাস্টার বেডেই থাকতাম। তো যখন এমন শব্দ হচ্ছে তখন আমি আমার বেবি এবং স্ত্রীকে বললাম যে চলো দেখি। তো ভয় পেল, সে বলল না, যাওয়ার দরকার নেই। তখন আমি বললাম, না তোমাদের ভয়টা ভাঙতেই হবে। তো আমি গিয়ে একের পর এক দরজা খুলে দেখাচ্ছি, দেখো কেউ নেই। তো এইভাবে চলতে লাগলো। তো একদিন 3rd ফ্লোরের এক বৌদি, তিনি এসে আমাদেরকে চার্জ করছে যে আপনার বেবিটা মনে হয় খুব বেশি লাফালাফি করে, আর আপনারা মনে হয় ফার্নিচার খুব বেশি মুভ করেন। আমরা বললাম যে আমরা তো 3 জন মানুষ, হ্যাঁ, আর এগুলো মুভ করার মতো মানুষ তো নেই আর কি, হ্যাঁ, কেউ নেই। সেটাই। আর যা দেখছেন, তখন তিনি দেখে বললো যে না, কথা তো ঠিকই। তো বললো বেবিটা খুব বেশি লাফালাফি করে। আমি বললাম, দেখেন 3 বছরের বাচ্চা, আর আপনি থাকেন। তিনি যখন বললেন যে 3rd ফ্লোরে, আমি বললাম যে 4th ফ্লোরে তারা কমপ্লেন করতে পারে, কিন্তু 3rd ফ্লোরে কিভাবে মানে এমন ঘটনা ঘটে। তখন বলল যে 4th ফ্লোরে যারা, তারা বললো যে আপনারা টপ ফ্লোরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তখন আমরাও শেয়ার করা শুরু করলাম যে এমন ঘটনা আমরাও ফেস করছি। তখন তিনি আরো বেশি ভয় পেয়ে গেলেন। তো সেদিনকার মতো জাস্ট আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা পাঠিয়ে দিলাম। তো তিনি একাই, মানে তিনি তার 2 জন মেয়ে এবং একটা ছেলে সহ 3rd ফ্লোরে থাকতেন।
আর তার হাজবেন্ড মাসে 2-1 বার আসতেন, কারণ তার বাচ্চারা সেখানে পড়াশোনা করত, সে কারণে তিনি থাকতেন। তো যাই হোক, সেদিনকার মতো আমরা বুঝিয়ে তিনি চলে গেলেন। এরপরে দিন যেভাবে যেতে লাগলো, ক্রমশ এই ঘটনাগুলো বাড়তে লাগলো। একদিন রাতে শুয়ে আছি, মনে হচ্ছে ওয়াশরুমে কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে। হঠাৎ করে মানে এই অবস্থায় এখন মানে কি ব্যাপার, তখন দেখলাম যে আমরা তো সবাই একই রুমে, জি, তো শব্দ কেন? তো খুলে দেখি যে কোনো কিছুই নেই, কোনো পানি টানি কিচ্ছু নেই, মানে শুকনো, যেভাবে ছেড়ে দিয়েছিলাম ঠিক সেভাবে। তো যাই হোক, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে খাটের কোনায়, একদিন খাটের কোনায় বাচ্চার শব্দ শুনছি, আমি একা কোনায়, কিন্তু আচ্ছা, মানে বাইরে থেকে বা দূর থেকে ভেসে আসছে এমন কিছু না। তো আমি খাটের নিচে দেখার চেষ্টা করলাম, কিছুই দেখা গেল না। তো বিষয়টা আমার স্ত্রীর সাথে শেয়ার করলাম। তখন আসলে সে একটু বেশি ভেঙে পড়েছিল। তখন আমি বললাম যে না, সমস্যার কিছু নেই, এমন কিছু একটা হয়, চলো আমরা দোয়া দুরুদ পড়ে আমরা থাকি। তো এভাবে থাকতে লাগলাম। তো একদিন সেদিন রাতেই রান্নাঘরে শব্দ হচ্ছে, কেউ রান্না করছে, রান্না করলে যে ধরনের শব্দ হয়, এবং মাছ ভাজার শব্দ আসছে। কিন্তু আপনাদের রান্নাঘরে আপনারা 3 জন ছাড়া তো ওই বাসায় কেউ নাই। তারপর আপনারা এই ধরনের উদ্ভট শব্দ শুনতে পাচ্ছিলেন। ঘ্রাণ আসছে মাছ ভাজার। তো আমিও কিছুটা আসলে মানে আমি সবসময় মানে ভরকে গেলেও মানে সাহস নিয়ে কাজটা করার মতো মানে মেন্টালিটি আছে আমার ভেতরে, এই জিনিসটা কিন্তু শুরু থেকেই। তো যাই হোক, এভাবে আমি বুঝালাম তাদেরকে এবং বললাম যে অসুবিধা নেই, আমি প্রয়োজনে আবার নতুন একটা বাসা আমরা খুঁজে নেব। তো এইভাবে বাসা খোঁজা শুরু করলাম। তো ক্রমশ এই ঘটনা ঘটতে লাগলো। যেমন মনে হচ্ছে যে ছাদের উপর বা ফ্লোরে, আগে তো মনে হচ্ছে ছাদের উপর, এখন মনে হচ্ছে যে ফ্লোরেই কেউ মার্বেল ফেলে দিয়েছে, মার্বেল পড়ার শব্দ। আবার কখনো মনে হচ্ছে যে আলমারি খুলছে, আবার কখনো মনে হচ্ছে যে বুট পরে কেউ হাঁটছে, আর ম্যাক্সিমাম সময় ওই ফার্নিচার সরানোর শব্দ, এই শব্দগুলো পাওয়া যেত। আবার একদিন এমন এক ধরনের শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে মানে ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়ার শব্দ শোনা যাচ্ছে না, জিনিসপত্র আছড়ানোর শব্দ শোনা যাচ্ছে, এমনকি গ্লাস ভাঙার শব্দ। মানে ক্রমশ মানে এই ঘটনাগুলো ঘটতে লাগলো। তো মানে এমন অবস্থা যে মানে রাতে কয়েকবার করে উঠে আমাকে চেক করতে হচ্ছে, আচ্ছা, যে পাশের রুমে কেউ আছে কিনা। এইভাবে চলতে লাগলো, আর আমরা বাসা খোঁজা শুরু করলাম। কিন্তু মনের মতো আসলে বাসা তো হুট করে চেঞ্জ করা যায় না। তো তার এক পর্যায়ে ব্যাচেলাররা সবাই চলে গেল। তখন আর কোনো মানে সেই বিল্ডিং এ আর কোনো ফ্ল্যাট খালি ছিল না। তখন চিন্তা করলাম যে অন্ততপক্ষে চেঞ্জ করে ও পাশে চলে যাই। তো কেয়ারটেকারকে বলে চলে গেলাম, কিন্তু চলে যাওয়ার পরও কোনো লাভ হয়নি, সেম একই ঘটনাগুলো ঘটছে। তো একদিন কৌশলে কেয়ারটেকারকে বললাম যে তুমি একটু চাবিটা দাও, মানে আমাদের ছাদে যেতে হবে। তো কেয়ারটেকার কিছুতেই মানলো না। তো একদিন রাতে আমি বাহির থেকে আসছি, রিক্সায় করে আসছি, তো দেখছি বিল্ডিং এর উপরে 2 জন মানুষ হাঁটাচলা করছে, একজন নারী এবং একজন পুরুষ। নারীর অবয়বটা ঠিক বেশ স্লিম, এবং পুরুষ যিনি কিছুটা মেদবহুল। তো আমি এসে কেয়ারটেকারকে চার্জ করলাম যে কি ব্যাপার, ছাদে 2 জন মানুষকে দেখলাম। তখন বললো যে বাড়িওয়ালা লন্ডন থেকে আসছে, তিনি হয়তো ছাদে গিয়েছেন। তো যাক, আমি সেটা শুনে স্বাভাবিকভাবেই নিলাম। তো যাই হোক, আবার বাড়িওয়ালা যখন চলে গেল লন্ডন, তখন আমি আবার আরেকদিন সেম একই ঘটনা দেখলাম, যে ছাদের উপর 2 জন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে দূর থেকে, তো মানে চেহারা দেখা যাচ্ছে না, ঠিক এরকম।
তখন চার্জ করলাম, তখন বাড়ি এলাম, কেয়ারটেকার বলছে যে না, এটা হয়তো এটা আপনার ভুল, আপনার মনের ভুল, আপনি ভুল দেখেছেন এটা বলছেন উনি। তখন এই বিষয়টা আমি একটু শেয়ার করা শুরু করলাম বাইরেও। তো বাইরের লোকজন বলছে যে আসলে বাসাটা ভালো না। আচ্ছা, ফাইনালি আপনার সাথে কি হলো সেটা তো আমরা চলে যাই। জি। তো এইভাবে মানে আমি একদিন তো গুরুস্থানের ওদিক দিয়ে আসছি রাতের বেলা। আসলে সেদিন কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না, তো আমি একাই হেঁটে হেঁটে আসছি। তখন আমার মানে কিছুটা ভয় ভয় লাগছিল এবং মনে হচ্ছিল যে পেছনে আমাকে হয়তো কেউ অনুসরণ করছে। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। চলে আসার পরে যথারীতি খাওয়া দাওয়া করলাম এবং সেম ঘটনাগুলোই ঘটে যাচ্ছে। তো এইভাবেই যাই হোক, অনেক গভীর রাত শুয়ে আছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মশারি টাঙানো ছিল, মশারি থেকে বের হলাম। বের হওয়ার পর যা দেখলাম সেটা ছিল এমন যে দরজার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ে তার হালকা রঙের পোশাক, অনেকটা পার্পেল এবং পিঙ্ক কালারের মিশ্রণে, মাথায় কেমন যেন কাঁচা ফুল দিয়ে সাজানো, কাঁচা ফুলের ঘ্রাণ আসছে। দেখে প্রথমে আমি চমকে গিয়েছি এবং মানে ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে আমি তাকিয়েছিলাম। কিন্তু যখন মেয়েটি একটি স্টেপ আমার দিকে আগালো, সে আমার দিকে এগোচ্ছে, তখন কিন্তু আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে উঠানোর চেষ্টা করলাম এবং তখনই মেয়েটি বিলীন হয়ে গেল। আচ্ছা, আশ্চর্যের বিষয় হচ্ছে দরজাটা লক করা ছিল। তখন আমি আমার স্ত্রীকে ডেকে ঘটনাটি বললাম। তখন স্ত্রী সে আরো বেশি ভয় পেয়ে গেল এবং বললো যে যত দ্রুত পারো ওই বাসাটা ছেড়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিচ্ছি। ঘটনাটা ঘটে আর কি আমার মেজনার মেয়ের সাথে, আমার আর কি খালামণি। তো আমার খালামণি একটু জিনের দোষ ছিল, মাঝরাতে ভয় পাইত। তো যখন ওরা মাস্টার পরীক্ষা চলছিল, মাস্টার্স পরীক্ষা, তো উনি জানলার পাশে বসে বসে পড়ছিল। তো হঠাৎ করে উনি আর কি নুপুরের আওয়াজ পায়। তো নুপুরের আওয়াজ পাওয়ার পর জানলা দিয়ে আর কি বাইরে চোখ চলে যায়। তো বাইরে দেখে যে দুইটা পা, শুধু পা দেখা যাচ্ছে, মানে নুপুর পরে আর কি নাচতেছে। তো এটা দেখার পর খালামণি অনেক মানে ভয় পায়। তো খালামণি চিৎকার চেঁচামেচি করলে রুমে নানু চলে আসে। তারপরে এসে দেখে যে ওনারা কিছু দেখতে পান না। তো এরপরে কিছুদিন যায়, তো খালামণির বিয়ে হয়ে গেছে 5 বছরের মতো হবে। তো বিয়ের পরে খালামণির সাথে একটা মানে ভয়ানক ঘটনা ঘটে এবং ওটা আর কি কন্টিনিউ চলতে থাকে। তো আসলে একদিনের ঘটনা, আমার খালামণি আর কি অসুস্থ ছিল খুবই। তো খাটে শুয়েছিল। তো নানি আর কি বাইরে গেছিল কিছু ফলমূল কিনে আনার জন্য। তো দরজাটা খোলা রেখে গেছিল, নানি দরজাটা আটকাতে বলছিল। তো খালামণি আর কি দরজাটা আটকায় নেয় আর কি, মানে কষ্ট হচ্ছিল যেন খাটে শুয়েছিল। তো ঠিক সেই সময় খালামণি আর কি ওই নুপুরের আওয়াজটা পায়। তো বাসায় কেউ ছিল না, জানলা লাগানো ছিল। তো দেখে যে দরজা দিয়ে আর কি আওয়াজটা আসতেছে। তো খালামণি দরজার দিকে তাকায়, তখন দেখে যে একটা মেয়ে, ঘোমটা দেওয়া, বিয়ের শাড়ি পরা একটা বউ রুমে ঢুকে, মানে মুখ দেখা যাচ্ছিল না, ঘোমটা দেওয়া ছিল। তো কিছু ফলমূল থাকে ওই মেয়েটার হাতে, বউটার হাতে। আরেক হাতে ছিল একটা দা, এটা খুব আশ্চর্যজনক একটা বিষয়, আরেক হাতে ছিল একটা দা। তো খালামণি পাশে এসে বসে, মেয়েটা কিছুক্ষণ থাকার পর মানে সে চলে যায় আর কি। তো খালামণি আর কি খুব ভয় পায় ওই সময়টায়, আর অসুস্থ থাকার কারণে ওরকম চিৎকার চেঁচামেচি করার শক্তিও ছিল না খালামণির। তো পরে আর কি যখন নানু বাসা আসে, সবাইকে খালামণি ঘটনাটা খুলে বলে। তো খালামণিকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলেছে যে একটু খালামণির পেছনে একটা মানে জিন আছে, ভালো জিন, সে কোনো ক্ষতি করবে না খালামণির, কিন্তু যদি আর কি টানানোর চেষ্টা করা হয় তাহলে আর কি মানে প্রবলেম হবে। তো এরপরে থেকে খালামণির মাঝরাতে ঘুম ভেঙে যাইতো যখন নুপুরের আওয়াজ পাইতো, এবং জানলা যদি খোলা থাকতো তাহলে দেখতো যে জানলা দিয়ে আর কি ওই ঘুমটা দেওয়া বউটা খালামণিকে দেখতেছে, আরেক হাত দিয়ে দাটা উঁচু করে দেখাইতো। আর যখন জানলা লাগানো থাকতো তো দরজায় ওই বউটা নক করতো এসে, যদি খালামণি দরজা খুলতো তাহলে বউটাকে দেখতে পাইতো, ঘোমটা দেওয়া থাকতো, মুখটা দেখা যাইতো না। আর যদি অন্য কেউ দরজা খুলতো তাহলে মানে কিছুই দেখতে পাইতো না। তো এইভাবে মাসখানেক যাওয়ার পর খালামণি আর কি মানসিক মানে একটা সমস্যায় পড়ে,
মানে এটা বারবার কন্টিনিউ চলার কারণে খালামণি একটা ভয়, মানে অন্যরকম একটা মানে মনের ভিতরে একটা ভয় থেকে যায় তার, একটা মানে সমস্যার মধ্যে পড়ে, প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো প্রায় মাসখানেক পরে ওই জিনরূপী বউটা আর কি আসা বন্ধ করে দেয় এক সময়। তো ওর পর থেকে আর কি আসে না, তো সমস্যা হয় না। এই ছিল আর কি মানে আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জব রিলেটেড। আমার চাকরির ক্ষেত্রে আমাকে একটা বারবার খুলনা যাওয়া আসা করা লাগতো। সেখানে আমি গিয়ে একটা হোটেলে থাকতাম সব সময়, কিন্তু যার কাছে আমার যাওয়া লাগতো সেখানে উনি একদিন আমাকে বললো যে ভাইয়া আপনি হোটেলে থাকবেন কেন, চলেন আমার সাথে আমার বাসায় চলেন। ঠিক যে কথা সে কাজ, আমি ওনার সাথে ওনার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে উনি ওনার সাথে কোনো একটা টপিকস নিয়ে কথা বলতে বলতে একটা সময় কোমায় যাওয়ার একটা কথা আসে। দেন উনি আমাকে বললো যে ওনার একজন কাজিন, খুব কাছের একজন কাজিন, উনি দীর্ঘ অনেক বছর কোমায় ছিলেন। তা আমি ওনার কাছে একটু কিউরিওসিটি নিয়ে বললাম, ভাইয়া কি হয়েছিল, কেন উনি কোমায় গিয়েছিলেন? আমি অনেকবার বললাম, উনি খুব বলতে চাচ্ছিলেন ঘটনাটা। আমার খুব রিকোয়েস্ট করার কারণে উনি ঘটনাটা আমার কাছে বলার জন্য এগ্রি হয়। দেন একটা সময় উনি বলে ওনার ওই কাজিন যে বাসায় ঘুমাতেন রাতে, ওনারা 3 ভাই একসাথে ঘুমাতেন। ওনারা মানে উনি আর ওনার মেজো ভাই খাটে ঘুমাতেন, আর ফ্লোরিং করে ওনার ছোট ভাই ঘুমাতেন। দেন একদিন উনি রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি যেটা দেখতে পান সেটা উনি কখনোই কল্পনা করেননি। যেটা হচ্ছে উনি দেখতে পান ওনার মেজো ভাই ঠিক সেম ভাবে ওনার ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন। কিন্তু আমরা স্বাভাবিক মানুষের কালারটা যেরকম হয়, ওনার ভাইয়ের কালারটা ঠিক সেরকম ছিল না। যেটা হচ্ছে পানিতে পড়ে মানুষ মারা গেলে যে কালারটা হয়, একটু উজ্জ্বল কালার হয়ে যায় মানুষের কালারের মধ্যে, ঠিক ওই কালারটা। উনি এটা দেখে আশ্চর্য হয়ে যান। উনি চিৎকার করে সবাইকে ডাক দেন, লোকজন সবাই আসে, এসে দেখে কেউ নেই। সবাই ওনাকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে দেয়। উনি ঠিকঠাক পরদিন ওনার ঠিকঠাক যাচ্ছে। পরদিন ঠিক একই সময় ওনার সেম ভাবে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি যেটা দেখেন সেটা হয়তো দেখার জন্য কোনোদিনও প্রিপারেশন ছিল না ওনার। উনি দেখে যে ওনার সেই ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন ওনারই একজন কপি, একদম উনি শুয়েছেন লাশ হয়ে, ঠিক সেম ভাবে পানিতে পড়ে মারা যাওয়ার মতো সাদা বর্ণের একটা লাশ, ওনারই লাশ উনি নিজেই দেখতে পান। এটা দেখে উনি আবারও চিৎকার করে ওঠেন। চিৎকার করে সবাই আসলে ঠিক ওই দিনের মতোই ওনাকে সবাই সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আজকের ব্যাপারটা ওনার একটু ভিন্ন ছিল। যেটা হচ্ছে ওনার সাথে সাথে জ্বর উঠে যায়। অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয় জ্বর কমানোর জন্য, কিন্তু কোনোভাবে ওনার জ্বর কমতে ছিল না। সেই জ্বরে থাকা অবস্থায় সেই লোকটির কোমা চলে যান একটা সময়। রাসেল ভাই, এই ছিল আমার এই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনাটা আসলে আমার এক ভাইয়ার। সে ভাইয়া তো রিসার্চ ফার্মে জব করে, তো ওনাকে ফিল্ডে যেতে হয়। ফিল্ডের কাহিনী ওনার কিছু আছে। তো ওনার একটা কাহিনী আমার সাথে উনি শেয়ার করেছিল, খুব ভয়ানক একটা কাহিনী আমার কাছে মনে হয়েছে। সে কাহিনীটা আমি ভাইয়ের নামটা একটু বলি। ভাইয়ের নামটা হচ্ছে হামিদ হোসেন। তো ভাইয়া যেটা বললো আমি সেভাবেই বলছি। উনি সিলেটে একবার গিয়েছিল রিসার্চের কাজে। তো ওনার কাজ শেষ হয়ে যায় রাত 10টার নাগাদ। রাত 10টার দিকে যখন তার কাজ শেষ হয়ে যায়, তিনি চিন্তা করেন যে আমি এখন আবার হোটেলে থাকবো, তার চেয়ে রাতে জার্নিটা করে সকালবেলা বাসে চলে যাই, বাসায় গিয়ে রেস্ট নেই। তো যথারীতি উনি 11টার দিকে পৌঁছে 12টার দিকে গাড়ি ছাড়লো। সে গাড়িতে উঠে ঘুম ভাব হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ওনার কাছে প্রায় 1-1.5 ঘন্টা পরে উনি হুট করে জেগে যায়। জেগে যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে দেখে বাসে কোনো মানুষ নেই, মানে পুরো ভর্তি বাস, অথচ উনি জেগে দেখে যে কোনো মানুষ নেই, কোনো প্যাসেঞ্জারই নেই। দেন সে উঠে চিন্তা করে যে বাসে প্যাসেঞ্জার নেই, কোনো সমস্যা হলো কিনা বা কোনো গাড়ি নষ্ট হয়ে গেল কিনা। তো ঘুম থেকে জেগে সে যখন এটা দেখে, সামনে গিয়ে দেখে যে কোনো হেল্পারও নেই, ড্রাইভারও নেই, অথচ গাড়ি কিন্তু চলছে, গাড়ি রানিং চলছে। এমন সময় সে এটা যখন নোটিস করে তখন খুব ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, তাহলে কি গাড়ি ব্রেক ফেল করলো? সে অনেক সাহসী, তো সে এটা চিন্তাই করতে পারছে না যে আসলে প্যারানর্মাল কিছু হচ্ছে তার সাথে। তো সে কি করলো, তখন ওই মুহূর্তে যখন দেখছে যে না, গাড়ি ঠিকভাবেই চলছে, গাড়ি কোনো ব্রেক ফেলও করছে না বা গাড়ি হর্ন দিচ্ছে, আবার সামনে দিয়ে কোনো গাড়ি আসলে সেটা সাইড দিচ্ছে, ঠিকভাবে চলছে গাড়ি। তো সে ওটা সামনে গিয়ে দেখে আবার পিছনে চলে আসে, ওনার সিটে চলে আসে। সিটে এসে বসতে দেখে যে ওনার পাশে যে লোকটা ছিল সেই লোকটা ঠিকই আছে। আচ্ছা।
সেই লোকটা বসার পরে উনি আর কি চিন্তা করে যে এত মানুষ প্যাসেঞ্জার আর কেউ নেই, উনি একা। তো উনি ওনার দিকে তাকালো, তাকানোর পরে ওই লোকটা এমন ভাবে ওনার দিকে অ্যাটিটিউড করলো বা এমন ভাবে তাকালো, এমন ভাবে হাসলো, মনে হয় এটা সবসময় হয়, মানে এটা একটা খুব নর্মাল একটা বিষয় এরকম মনে হচ্ছিল। দেন সে কিছু বলার আগে ওই লোকটা জিজ্ঞেস করে, বলতেছে যে ভাই কি ভয় পাইছেন? তখন উনি চিন্তা করে যে কি বলবো এখন, এটা আমার কি বলার আছে, আমি কি বলবো। উনি তারপর সাহস করে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাইয়া প্যাসেঞ্জার আর সব প্যাসেঞ্জার কোথায়, আর মানুষগুলো কোথায়? পরে বলে এখান থেকে জাস্ট 5 মাইল যাওয়ার পরে সব বুঝতে পারবেন। তো উনি ওই একটা এক্সাইটমেন্ট কাজ করে ওনার, যে 5 মাইল পরে গিয়ে জানতে পারবো আমি, মানে ওনার ঘুম ঘুম ভাব ধরেও না, প্লাস উনি জেগে থাকে যে দেখতে পারবো যখন, তখন একটু ওয়েট করি। জিনিসটা এখনো তার কাছে ক্লিয়ার হচ্ছে না, যেহেতু এখনো ড্রাইভার নেই, কোনো হেল্পার নেই, তারপর গাড়ি চলছে। দেন 5 মাইল যাওয়ার পরে সে দেখে যে ওটা তো চারপাশে পাহাড়, গাছপালা ছিল, অন্ধকারও ছিল মোটামুটি। তো চারপাশে তাকিয়ে দেখে যে গাছগুলো ছিল, সে গাছগুলোর মধ্যে ওই প্যাসেঞ্জার গুলো সব ঝুলছে, অনেকটা ফাঁস দেওয়ার মতো। মানুষ মানে ফাঁসি দিলে যেরকম অবস্থা থাকে সেরকম ভাবে সারা শরীর এরকম সাদা হয়ে আছে, চোখ বড় বড় হয়ে আছে, জিভ বের করে আছে। এই চারপাশ দিয়ে মানে দুপাশ দিয়েই যে গাছগুলো আছে সেই গাছগুলোতে মানুষ ঝুলছে এবং রশিতেই ঝুলছে প্যাসেঞ্জার গুলো। তখন সে ওটা দেখে মানে চিন্তা করে যে আমি এটা কি দেখছি। আর এসব জিনিস কিন্তু মানুষ নোটিস করে নর্মালি কয়েক সেকেন্ড, কিন্তু উনি যেটা আমাকে বললো যে শুভ্রা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট এটা জিনিসটা আমি দেখছি, গাড়ি চলছে আর আমি পাশ থেকে দেখছি। আমি তখন যে কি বলবো বা কি করবো, আমার পাশের লোকটাকে আমি কি বলবো আমি সেটাও বুঝতে পারছি না। আমি দেখলাম, দেখার পর দেখতে দেখতে আমি এই যে চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে আমার সারা জীবন আমি যত সূরা জানি সব সূরা পড়া শুরু করলাম, সূরা পড়লাম, আল্লাহর নাম নিলাম চোখ বন্ধ করতে করতে। এখন মাঝখানে একবার আমি তাকাবো যে সেই সাহসটা আমি পাচ্ছিলাম না। তারপর যাই হোক সাহস করে তাকালাম, তাকানোর পর আমি বুঝতে পারছি না যে আমি তাকিয়ে আছি না চোখ বন্ধ করে আছি। তার কারণ হচ্ছে আমি যখন তাকালাম আমি বুঝতে পারছি যে গাড়ি চলতেছে, আমি গাড়ির ভিতরে বসে আছি, কিন্তু আমি তাকানোর পরে কোনো আলো দেখলাম না। গাড়ির ভিতরে কোনো আলো নেই, গাড়ির বাইরে যে সামনে লাইট থাকে, পেছনে লাইট থাকে, তার সেখানেও কোনো আলো নেই। একদম খুব দূর দূরান্ত থেকে একদম সোডিয়াম লাইট গুলো 2-1টা দেখা যাচ্ছে, আর কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা। দেন আমি আবারও মানে চোখ বন্ধ করে আবারও সূরা পড়তে শুরু করলাম, দেখি যে আস্তে আস্তে মানুষের কথাটা শোনা যাচ্ছে, মানুষের কথাটা আস্তে আস্তে মানে 2-1টা কথা শোনাচ্ছে। হুট করে একটা মানে হোটেল, আমি হোটেলের নামও বলছি না, গাড়ির নামও আমি বললাম না। তো হোটেলের সামনে নামানোর পরে আজান দিল ফজরের। দেন সবাই মিলে নামলো, নেমে কয়েকজন নামাজ পড়লো, সেও নামাজ পড়লো। এখন নামাজ পড়ার পরে তার কাছে জিনিসটা মনে হচ্ছে যে আমি আসলে এতক্ষণ যাদেরকে দেখলাম তারা তো আমার সাথেই আছে, আবার তারা কয়েকজন আমার সাথে নামাজও পড়ছে, তাহলে আমি কি দেখলাম, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? তারপর সে বাসে উঠে 2-1জনের সাথে কথা বলে যে ভাই গাড়ি কি কোথাও থামছিল, আপনার কোথাও নামছিলেন? বলে না, গাড়ি তো এখানে থামলো। তো তখন সে যাই হোক ওখান থেকে নামাজ পড়ে আবার রওনা দেয়। 6টার দিকে সে পৌঁছায় ঢাকায়। ঢাকায় এসে পরে সবাই নামে নর্মালি। ওনার সাথে যে লোকটা ছিল সেই লোকটা শুধু একটা কথাই বলে যে আজকে সাথে ছিলাম বলে রক্ষা পেয়েছেন। তো এই কথাটা যখন বলে তখন সে আবার চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এই কথা কেন বললো। এই কথাটা বলে লোকটা যে শুরু করে হাঁটা, উনিও জাস্ট ওনার পিছন পিছনে হাঁটা শুরু করে, কিন্তু অলিতে গলিতে যাই হোক হয়তো আর খুঁজে পায় না। ভাইয়া এখনো পর্যন্ত ট্রাভেল করে এবং যদি সিলেটের কোনো ট্রাভেল পায় সে কখনোই সেটা মিস করে না, এবং ওই বাসে ট্রাভেল করে এবং চেষ্টা করে রাতের বেলায় জার্নিটা করতে, কারণ সে এখনো পর্যন্ত কাহিনীটা জানতে চায়, কারণটা জানতে চায় যে আমার সাথে কি হলো এটা, এবং এটা কি আসলেও হয়েছে আদৌ। তো এই হচ্ছে ব্যাপার। আর উনি এখনো পর্যন্ত বিয়ে করেনি, আনম্যারিড, তো যার কারণে হয় কি উনি ওনার বাসায়ও কিছু জিনিস নোটিস করে, যেমন উনি তো একা থাকে একটা ফ্ল্যাটে, দেখা যায় যে হয়তো বা শুয়ে আছে, মনে হচ্ছে এটা অবশ্য ভূতের ফিল্মের আগেও হয়তো অনেকে বলেছে, বাট উনি ওই জিনিসটা নোটিস করে যে শুয়ে আছে, তার পাশে হয়তো কাউকে মনে হচ্ছে যে সাদা কাপড় পরে শুয়ে আছে, এবং সে হাত দিলে ধরতেও পারে সেটা। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ওর মানে যখন ফার্স্ট টাইম উনি এটা নোটিস করেছে, ওনার সাথে একটা বালিশ ছিল, সে বালিশও সে ইউজ করে না, কোনো কোল বালিশও ইউজ করে না, তারপরেও উনি এটা পায়। আবার পায় যে হয়তো চেয়ারটা নেড়ে ওনার পাশে কেউ বসে আছে, ওনাকে দেখছে। উনি যখনই হয়তো তাকালো বা ভালোভাবে দেখছে, দেখা যাচ্ছে যে ওই একটা ছেলে মানুষের মতো টাইপের কেউ একজন বসে আছে ওনার পাশে, উনি কথা বলার মতো সাহস পায় না। তো এটা ব্যাপারটা অনেক সময় হয় কি বোবায় ধরার মতো একটা ব্যাপার অনেকে মনে করে, কিন্তু উনি
বললো যে আমি দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে বা চোখ বন্ধ করে দেখছি এমন না, আমি দেখতে পাচ্ছি যে সে আমার সামনে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলারও আমার সাহস নেই, আমি কিছু বলতেও পারি না, আবার অনেক কিছু ধরতে পারি না। তো এই ছিল ওনার কাহিনী। নর্মালি উনি সবকিছু এখনো নোটিস করে মাঝে মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আমার গ্রামের একটা ঘটনা বলছি, আমার কাজিনের সাথে ঘটা। তো ওরা রাত্রে বাড়িতে ফিরছিল রাত 12:30 নাগাদ বাজার থেকে খেলা দেখে। তো হঠাৎ করে মানে একজন বাড়িতে উঠে যায়, আরেকজন পুকুর পাড় ধরে হাঁটতেছে, হঠাৎ করে একটা ধাক্কা লেগে পড়ে যায়। তখন সে আর কি যখন ধাক্কা খেলো তখন আসলে বুঝতে পারেনি যে কিসের সাথে ধাক্কা খেলো, কিন্তু তার মনে হচ্ছিল যে একটা বাতাস তাকে ধাক্কা মারলো। তখন সে পড়ে গিয়ে পড়ার পরেই তাকে চুবানো শুরু করেছে। তো খুব ঝাপটাঝাপটি করার পরে একসময় ওনাকে বাড়ি থেকে শব্দ পেয়ে উঠায় নিয়ে গেল বাড়িতে। তো সবাই ভাবছে যে আমার যে কাজিনটা ওর সাথে ছিল সে হয়তো এই এরকম